রসায়নের আধুনিক শিক্ষাদান মানে এটা কখনো স্টিরিওফোনিক মানে গতানুগতিক রাখলে এখন আর চলবে না। আধুনিক শিক্ষাদানের ক্ষেত্রে বিমূর্ত ধারণা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টের থেকে অনেক বেশি গুরুত্ব পাবে হচ্ছে মূর্ত ধারণা, বাস্তব ধারণা। তো আমরা এবার একটু যদি উল্টো দিক থেকে আলোচনা করি, যেহেতু আমিও শিক্ষকতা করি, আপনিও দীর্ঘদিন থেকে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন, ছাত্রছাত্রীরা যদি বুঝতে না পারে, ছাত্রছাত্রীরা যদি আগ্রহ অনুভব না করে, তো সেটার দায় তো কিছুটা হলেও আমাদের উপরে বর্তায়। তো হ্যাঁ, একদম যে কথাটা আমরা একটু আগেও আলোচনা করলাম যে আমাদের সময়কার যে মাস্টারমশাইরা যেরকম পড়াতেন আমরা উৎসাহিত হতাম, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সময়ের পরিবর্তন হয়েছে, সাইকোলজিক্যাল পরিবর্তন হয়েছে, একটা আর্থ সামাজিক একটা ভীষণ পরিবর্তন, হ্যাঁ, টেকনোলজিক্যাল পরিবর্তন। এবং আমি ওই কারণেই বলছি যে ছাত্রছাত্রীদের মেন্টালিটিও অনেক পরিবর্তন হয়ে গেছে। আমাদের সময়কার নতুন প্রজন্মের ধ্যান ধারণা অনেক আলাদা। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের শিক্ষক হিসেবে, আমি কেমিস্ট্রির কথাই বলবো, কেমিস্ট্রির একজন শিক্ষক হিসেবে কেমিস্ট্রি বিষয়টাকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য, বা তাদের কাছে ভালো লাগিয়ে দেওয়ার জন্য আমাদের নিজেদেরকে কিভাবে আরেকটু ডেভেলপ করা উচিত, বা কিভাবে আমাদের সেই জায়গাটায় অংশগ্রহণ করা উচিত, এটা যদি একটু আলোচনা করি। রসায়নের আধুনিক শিক্ষাদান মানে এটা কখনো স্টিরিওফোনিক মানে গতানুগতিক রাখলে এখন আর চলবে না। মানে যেহেতু এটা প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট, আমরা এখন প্রেজেন্টেশনের উপর নির্ভর করবো। আমি শঙ্করায়ণ পড়াবো, আমি যদি শুধুমাত্র ওই মুখে মুখে বিষয়গুলো নিয়ে বলি, এটা কখনোই ওই বিমূর্ত ধারণা তৈরি হয়। আমি যদি বাস্তব ধারণাতে না আসতে পারি বিমূর্ত থেকে, তাহলে এটা কখনোই ছাত্রদের কাছে গ্রহণযোগ্য হবে না। ফলে আধুনিক শিক্ষাদানের ক্ষেত্রে বিমূর্ত ধারণা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টের থেকে অনেক বেশি গুরুত্ব পাবে হচ্ছে মূর্ত ধারণা, বাস্তব ধারণা। আর যদি কোনো ক্ষেত্রে, যেহেতু প্র্যাকটিক্যাল সাবজেক্ট বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা প্র্যাকটিক্যালে গিয়ে ব্যাপারটাকে বোঝাতে পারি, সেটা যদি সম্ভব না হয় তাহলে সমসাময়িক প্রাসঙ্গিক যদি কোনো উদাহরণ দিয়ে, অর্থাৎ আমার বিষয়টাকে যদি বাস্তবের সঙ্গে মিলিয়ে দিতে পারি, যেমন ধরো যারা দর্শকদের মধ্যে যারা বিজ্ঞান নিয়ে তারা বুঝবে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ ঘটে কেন, যদি এই একটা প্রসঙ্গ থাকে, মানে ঘটে কেন তড়িৎ মুক্তির কারণে, এটা ভীষণ মানে কি বল ক্যাজুয়াল উত্তর হয়ে গেলে এটা বাচ্চাদের ক্ষেত্রে কখনোই রেখাপাত করবে না। কিন্তু এই প্রশ্ন আসার পর আমি ছাত্রদেরকে যদি প্রশ্নটা করি, এই আমরা পুণ্যস্থানে অংশগ্রহণ করি কেন? পুণ্যস্থান মানে কি? ওই অষ্টমী স্থানে আমরা ধুবড়িতে যাই, আমরা কুচবিহার প্রসঙ্গে বলি, বা আমি ওই পলিকার মেলার স্থানে যাই, বা অন্তপক্ষে এই অষ্টমী স্থানে আমরা এই তোরসার ধারে গিয়ে স্নান করি, এইটা কেন করি? মানে যারা খুব ক্যাজুয়ালি উত্তর দিবে, হ্যাঁ পুণ্য অর্জন কোনো, পুণ্যটা কি? আমি যদি পাপই না করি, জন্ম থেকে আজকে এই পর্যন্ত এসে আমার মধ্যে আমি যদি স্মরণ করতে পারি জীবনে কোনোদিন আমি পাপ করিনি, তাহলে তুই আমি দুজনে মিলে পাপ করিনি, ছাত্রগুলি করিনি, তাহলে আমার দুজন মিলে খেলবো রে, বাকিরা দৌড়াবে। তাহলে পুণ্যস্থান কেন? পুণ্যস্থান আসলে পাপ ধুয়ে ফেলাস না। এটা তাহলে আমার পুণ্যস্থান যেখানে আমার মাথায় যে পাপের বোঝা আছে আমি সেটাকে লক্ষ্য করতে চাই। তাহলে তড়িৎ বিশ্লেষণে অ্যানায়ন ক্যাটায়নের মাথায় প্লাস চার্জ থাকে, অ্যানায়নের মাথায় মাইনাস চার্জ থাকে, এটাও তাদের পাপ। ওরা পুণ্যস্থানে যাবে, তারপরে তড়িৎ বিশ্লেষণ সেই পুণ্যস্থানটার না। তাহলে কি করবে ওরা? এই বিক্রিয়া তোর মাথায় প্লাস থাকবে না, শূন্য হবে। ক্লোরিন যে সিএল মাইনাস বা অ্যানায়ন, তার মাথায় ঋণাত্মক থাকবে, ওটা থাকবে না। তাহলে ওরা পুণ্যস্থান করে ওরা পুণ্যবান হবে, তড়িৎ মুক্ত হবে। তড়িৎ বিশ্লেষণ এই জন্য ঘটে। তাহলে এই যে প্রাসঙ্গিকতার সঙ্গে মিলিয়ে দিতে পারলে পরে ওরা দেখবে হ্যাঁ ঠিক তাই। তাহলে এই যে জায়গাটার থেকে ওরা মিলিয়ে নিল, এটা কিন্তু ওরা কোনোদিন ভুলবে না। তাহলে হয় আমি প্র্যাকটিক্যাল দিয়ে বিমূর্ত থেকে মূর্তে আসতেছে, অথবা প্রাসঙ্গিক কোনো উদাহরণ দিয়ে ব্যাপারটাকে সহজ করে দিতে। তাহলে আমার মনে হয় না কেমিস্ট্রির মধ্যে যে ধারণা তোমাকে বলেছিলেন যে খুব কঠিন ব্যাপারটা থাকবে, সেটা থাকবে না। অর্থাৎ স্যার যেটা বললেন যে শেষ পর্যন্ত যেন বিষয়টা আনন্দদায়ক হয়, একদম তাই। সেটা গল্পের ছলে হতে পারে, হ্যাঁ, ইভেন সেটা আমার তো এরকম মনে হয়, আমি সাহিত্যের কথাই বলছি, যে একটা সাহিত্যের একটা বিষয় হয়তো পড়াচ্ছি, তখন তাদের কাছে একঘেয়েমি লাগছে, তখন আমি ব্ল্যাকবোর্ডে যেটা লিখবো সেটাও তাদের কাছে একঘেয়েমি হয়ে যেতে পারে কখনো। তার থেকে বরং যদি আমি একটা মডেল সামনে দাঁড় করাতে পারি, কোনো একটা পুতুল হতে পারে, কোনো একটা টিএলএম, অন্যান্য কিছু হতে পারে, এই জায়গাগুলো যেটা তাদের ভালো লাগার জায়গা, সেই আনন্দদায়ক জায়গাটা যদি তাদের কাছে তুলে
আনা যায় তাহলে বোধহয় বিষয়বস্তুগুলো ওই বাংলা সাহিত্যের হ্যাঁ। ক্ষেত্রে ইতিহাসে পুঁথি তো পাওয়া যাবে না, পুঁথির প্রতিলিপি যেগুলো একদম। সেগুলো নিয়ে যদি বাংলা সাহিত্যের জায়গায় একদম, পড়ে, তাহলে ওর একদম। পুঁথির দিকে ওরা কিন্তু কোথাও গিয়ে আকর্ষিত হবে। একদম, অর্থাৎ একটা নতুনত্ব থাকা চাই, হ্যাঁ, একটা, এবং ওরা কিন্তু খুব নতুন কিছু জানতে চায়, তাই না? আর হাতে কলমে, যেটা আপনাদের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে খুবই জরুরি, হাতে কলমে শেখা। সে কারণে আমার মনে হয় এখান থেকে আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করব, যে নিয়মিত স্কুলে আসা। একদম। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র বিজ্ঞানের একজন ছাত্রছাত্রী হয়ে নোটস বা কোনো একটা নোটস বুক বা কোনো স্যারের কাছে গেলেই আমার এটা হয়ে যাবে এমনটা নয়, হাতে কলমে শেখার কিন্তু আলাদা একটা মাত্রা রয়েছে, গুরুত্ব রয়েছে। স্কুলের বিকল্প তো কোনোভাবেই স্কুলের বিকল্প তো কোনোভাবেই কোনো কিছু হতে পারে না। আজকের এই আলোচনা কিন্তু প্রচন্ড ভাবে আমাদের ঋদ্ধ করলো, সমৃদ্ধ করলো। আশা করি আপনারা সবাই আমাদের প্রোগ্রামটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। যে তুমি বললে না প্রশ্নটা ব্যক্তিগত, হ্যাঁ একদমই ব্যক্তিগত জায়গা থাকে। মানে এই প্রথম হয়তো আমি জানাচ্ছি, সবাই জানছে আমার কথা, যে